এই অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছি। আজকে আমরা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য 20 মিনিট সিরিজে, দাগানো বইয়ের সিরিজে কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 3 পড়ার চেষ্টা করব। খুব তাড়াতাড়ি ক্লাসটা শেষ করার জন্য তোমার দরকার হচ্ছে কিছু সহযোগিতা এমন থাকবে, তুমি সামনে হাজারি সেরে বইটা নিয়ে বসবে, যেহেতু হাজারি সেরে বই থেকে দাগাবো। এবং আগে যদি কিছু না পড়ে থাকো, বইটা আগে দাগাও, আস্তে আস্তে দেখবা যে হয়ে যায়। শুরুর দিকে না হাজারি সেরে বইটা একটু কঠিন লাগে, কিন্তু পড়তে পড়তে হয়ে যায়, সরাসরি পড়ায় চলে যায়, তারপরে কথা হবে মাঝখানে মাঝখানে। কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে জানাতে পারো, ভাই আমি তো আছি। তো সবার প্রথমে আমরা পড়বো যে কয়টা কোন ব্লকের মৌল কি কি আছে। তো এস ব্লকের মৌল হচ্ছে 14টা, এটা একটা প্রশ্ন। তারপরের দিকে নিচের দিকে আগেলে দেখবা যে এস ব্লকের মৌল কয়টা, 14টা। তো তুমি এগুলো দাগায় দাগায় সামনের দিকে আগাবা। পি ব্লকের মৌল হচ্ছে 36টা। তারপরে ডি ব্লকের মৌল হচ্ছে 41টা। এগুলো দাগায় দাগায় আমরা সামনের দিকে যাব। তো এস ব্লকের মৌল এবং পি ব্লকের মৌল কয়টা, তো ডি ব্লকের মৌল হচ্ছে 41টা, এফ ব্লকের মৌল কয়টা, 27টা, এভাবে। তারপর এখানে কিছু প্রশ্ন আছে যে অবস্থান্তর ধাতুগুলোর বৈশিষ্ট্যগুলো কি কি, তুমি এগুলো একটু দাগাবা, দেখো বই থেকে একটু দাগাবা, প্রথম মানে বের করবা আগে অবস্থান্তর ধাতু কাকে বলা হয় বা কোনটা। তো বলবো যে ডি ব্লকের মৌল, যেটার মধ্যে D1 থেকে D9 থাকে, সেটা হচ্ছে অবস্থান্তর মৌল। এবং এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবো, যে আয়ন গঠন করে এবং যাদের ইলেকট্রন এই আয়নিক অবস্থাতে এটি একটু খেয়াল রাখবো। তো অবস্থান ধাতুগুলোর মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা ভালো মতো দাগায় ফেলবো। যেমন রঙিন যৌগ গঠন করে, পুরাটা দাগানো না, যতটুকু আমি দেখো গোল করে দিচ্ছি ঠিক এভাবে দাগাবো। তারা জটিল যৌগ গঠন করে, প্রভাবক হিসেবে কাজ করে। তারপর প্যারাচুম্বকত্ব ধর্ম দেখায়, মানে চৌম্বকীয় ধর্ম দেখায়। তারপর এ ব্লকের মৌল থেকে কোশ্চেন আসে যে এ ব্লকের মৌল প্রথমত কয়টা, 27টা, এটা তো দাগাই লয়। তারপর তুমি বলবা এ ব্লকের মৌলের মধ্যে নিচে দুইটা সিরিজ পাওয়া যায়। তুমি যদি বইয়ের প্রথম পেজে যাও দেখবা যে একটা বড় পর্যায় সারণী পাওয়া যায়। হ্যাঁ, সেখানকার মধ্যে ল্যান্থানাম সিরিজ এবং অ্যাক্টানাম সিরিজ। তো ল্যান্থানাম সিরিজের প্রথম হলো হচ্ছে ল্যান্থানাম। ল্যান্থানাম 57 থেকে লুটিশিয়াম 71 পর্যন্ত 15টা মৌল হচ্ছে ল্যান্থানয়েডস। তার পরবর্তীতে তাহলে ভাই অ্যাক্টানয়েডস আবার কোনটা? অ্যাক্টানয়েডস হচ্ছে একটা নাম 89 থেকে লরেনশিয়াম 103 পর্যন্ত, এগুলো হচ্ছে অ্যাক্টানয়েডস বা অ্যাক্টানয়েড সিরিজ। তো ওভারঅল এই সিরিজের মধ্যে 30টা মৌল আছে। 30টা মৌলের মধ্যে 3টা মৌল কাটা যাবে, টোটাল এই ব্লকের মৌল হবে 27টা। তারপরে এখানে আরও কিছু কোশ্চেন আছে, যেমন এস ব্লকের মৌলগুলোর মধ্যে ধর্মগুলা কি কি। এস ব্লকের এই ধর্মের এই চার্টে চলে যাবা বইয়ের। তো গ্রুপ 1-এর মৌলগুলো হচ্ছে মেইনলি ধাতু, গ্রুপ 1, 2 দুইটা হচ্ছে ধাতু। এবং ক্যাটন সমূহ সাধারণত বিজোড় অবস্থায় থাকে না, এরা ডায়োচুম্বকত্ব দেখায়। অ্যাকচুয়ালি যে গ্রুপ 2-এর মৌলগুলো, এগুলো ডায়াম্যাগনেটিক দেখায়। তারপর আয়নগণ শক্তি সব থেকে কম, এগুলো একটু একটু করে দেখে দেখে যাব। মেন কথা হচ্ছে এস ব্লকের মৌলগুলো হচ্ছে তীব্র বিজারক, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। আর 9 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, যে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম ব্যতীত এস ব্লকের কোনোটাই, মানে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম ব্যতীত সবাই হচ্ছে বুনসেন বার্নারে যে শিখা পরীক্ষা কালার টেস্ট দেয়, বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম কালার টেস্ট দেয় না। কারণ হচ্ছে এগুলো ছোট, এই বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম ধাতুর আকার হচ্ছে ছোট, তার জন্য। এতটুকু পড়া হয়ে গেলে তারপরে চলে যাবো পি ব্লকের মৌল। পি ব্লকের মৌলগুলোর মধ্যে এখানে প্রথম লাইনটা ইম্পর্টেন্ট, যে এস ব্লক এবং পি ব্লক এই দুইটাকে বলা হয় আদর্শ বা প্রতিনিধি মৌল। তারপর পি ব্লকের মৌলে সব থেকে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আছে, যে এই ছকটা, যে নিষ্ক্রিয় ধাতুগুলোর মধ্যে, নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে কী কী ব্যবহার আছে। প্রথমে তুমি দেখা যাচ্ছে হিলিয়াম হচ্ছে সব থেকে হালকা গ্যাস, এটা একটা প্রশ্ন। হিলিয়াম অদাহ্য। হাইড্রোজেনের থেকে হিলিয়ামের উত্তোলন ক্ষমতা কত, একটু দেখবো। 92%। এবং এটার ইউজটা কোথায়, তুমি বলবো যে অক্সিজেন সিলিন্ডারের মধ্যে কত পার্সেন্ট হিলিয়াম, 80% হিলিয়াম, কত পার্সেন্ট অক্সিজেন, তুমি বলবো 20%। তো এখানে কিন্তু বেশি পরিমাণে থাকে হিলিয়াম। এটা মনে রাখার টেকনিক হচ্ছে অক্সিজেন নর্মালি পরিবেশে থাকে 20-21%, ওইভাবে মনে রাখবো। অক্সিজেন সিলিন্ডারেও অক্সিজেন থাকে 20-21% বা 20%, বাকিটুকু থাকে হিলিয়াম উত্তোলনের জন্য। তো হিলিয়ামের মেন কাজ কিন্তু এখানে হালকা গ্যাস এবং উত্তোলনের জন্য। তারপর নিয়নের কাজ কি, তুমি প্রথমে বলবা যে নিয়নের কালার হচ্ছে উজ্জ্বল লাল, এবং এটার কাজ দেখাবো হচ্ছে আলোর সংকেত ইউজ করার জন্য। এবং লাস্টে একটা লাইন আছে, এটা নেসেসারি না। আর্গনে চলে যাবা, নিষ্ক্রিয় গ্যাসিয়ামের মধ্যে আর্গনের পরিমাণ সব থেকে বেশি, এটা একটা কোশ্চেন, 0.93%। এবং বৈদ্যুতিক বাল্বে নিষ্ক্রিয় পরিবেশ হিসেবে ব্যবহার করা হয়। হুবু এই লাইনটা তুলে দেয়, খুব ইম্পর্টেন্ট। ক্রিপ্টন জ্যাননে দাগাবা, ফটোগ্রাফিক ফ্লাশ বাল্বে তৈরিতে ইউজ করা হয়। র্যাডনের কাজটা তুমি বলবে যে ক্যান্সারের চিকিৎসায়। ভাই এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই পার্টটা। তারপরে দেখো এক্সট্রা কিছু লাইন আছে, যে হিলিয়াম উত্তোলন ক্ষমতা 92%, ক্রিপ্টন জ্যানন ফটোগ্রাফি ফ্ল্যাশ বাল্ব এবং 80%। আচ্ছা, এটা হচ্ছে ওইটার সামারিটা লিখে দেওয়া। তার পরবর্তীতে আরও একটা প্রশ্ন, যে পাইলটরা কি ইউজ করে, তারপরে র্যাডন কোথায় ইউজ করা হয়, মানে ওই কথার সামারি দেওয়া। এটা খুব ইম্পর্টেন্ট, তার জন্য কিন্তু আবার তুলে দেওয়া। পরে কোশ্চেনে যাবো ভাই।
অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার তৈরি করে এবং ডাইমারের ক্ষেত্রে গঠনটা হচ্ছে Al2Cl6। এই লাইনটা দাগাবো। তাই ডাইমার থেকে আরও ছোটোখাটো প্রশ্ন আসে, বাট এটা সব থেকে ইম্পর্টেন্ট। তারপরে নিষ্ক্রিয় গ্যাসের পর সব থেকে বেশি নিষ্ক্রিয় কোনটা, তুমি বলবো যে নাইট্রোজেন গ্যাস। কারণ এখানে 3টা পয়েন্ট আছে। নাইট্রোজেনের যে বন্ধন শক্তি 945 কিলোজুল, তারপর তাপমাত্রা হচ্ছে 3000 ডিগ্রি সেলসিয়াস এবং বন্ধন দূরত্ব হচ্ছে 0.109। এটা খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে কোশ্চেন আসে। এই 3টা জিনিস আমি দাগাই দিলাম, একটু দেখে দেখে রাখতে পারো। বইতেও দাগানো আছে, বইতে দাগানো তো পিডিএফ তো তুমি পাওয়া যাবা। আরেকটা কথা, যে এই বইয়ের যে দাগানো বইয়ের পিডিএফ, এটা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে আছে। দাগানো বইয়ের পিডিএফ কেউ যদি ধরো ক্লাস দেখার মধ্যে মধ্যে দাগাইতে না পারো, পিডিএফ দেখে দাগাই ফেলতে পারো। আচ্ছা, তারপরে দেখো এখানে কিছু জিনিস আমি লিখে রাখছি, যে তাহলে নাইট্রোজেন আর নাইট্রোজেনের মধ্যবর্তী দূরত্ব যদি এত হয়, এই যে 0.1098 ন্যানোমিটার, তাহলে কার্বন আর কার্বনের মধ্যবর্তী যে দূরত্বগুলো আছে অর্গানিক কেমিস্ট্রির, ওগুলা কেমন? ওটার মধ্যে আমি এখানে দেখো লিখে দিছি যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড এবং ট্রিপল বন্ডের মধ্যবর্তী দূরত্ব কত। এটা হচ্ছে 54, এটা 34, এটা 20, মানে মনে রাখার টেকনিক। কিন্তু আসলে হচ্ছে 0.154, 0.134 এরকম। বাট তুমি এত কিছু মনে রাখবা কেন? ছোটোখাটো করে মনে রাখতে পারলেই তো হলো। অপরপক্ষে বেঞ্জিনে যে কার্বন কার্বন, ওইটা হচ্ছে 39, তাহলে এখানে 54, 34, 20, এখানে হচ্ছে 39। পারা যাবে তো? না, না পারলে কিন্তু দেখো তোমার নিজের পায়ে নিজেই কুড়াল। তো টেকনিক তো কি কি, তাহলে তুমি নিজে নিজে বলো তো, নাইট্রোজেন আর নাইট্রোজেনের মধ্যবর্তী কত, অ্যালকেনে কার্বন কার্বন মধ্যবর্তী দূরত্ব কত, অ্যালকিনে কত, অ্যালকাইনে কত এবং বেনজিনে কত। নিজে নিজে বলবা, নিজে নিজে খাতার মধ্যে তুলে ফেলবা। চলে আসি সংকরণের পার্টে। সংকরণ পার্ট থেকে কিভাবে সংকরণ বের করতে হয় না করতে হয়, এটা নিয়ে আমার একটা ক্লাসই আছে, একাডেমিকের ক্লাস। তো ওই ক্লাসের সামারিটা আমি বলে দিই, অনেকের কাজে দিবে। সংকরণের মূল কথা ছিল এমন, যে কোনো একটা যৌগ যদি থাকে, যেমন CH4, লাস্টে কত এটা দেখবো, লাস্টে 4 থাকলে এটার অ্যান্সার হয় sp3। এমন মানে 3টা সংকরিত অরবিটাল 4 আছে, সরি 4টা সংকরিত অরবিটাল, একটা S 3টা P, টোটাল মিলে 4টা হলো। এভাবে প্রথমে বেসিক দিয়ে ধরতে হয়। তারপর আমরা এক্সেপশনগুলো পড়ি। এক্সেপশনগুলো হচ্ছে অ্যামোনিয়া, অ্যামোনিয়া, তারপর ওয়াটার, ফসফিন, এগুলার এক্সেপশনের অ্যান্সার হয় sp3। বাট sp3 কেন হয়? কারণ এখানে তো ওইভাবে মিলে না। এই 3 আছে দেখে হওয়ার কথা ছিল sp2, কিন্তু sp2 নয়, এটা sp3। এই এক্সেপশনগুলো একটু মাথায় রাখতে হয়। এটা আলাদা ক্লাস আছে, আমি একটা কাজ করবো নি, আমি ক্লাসের শেষে পিন করে দিবনি, অথবা নিচে ডেসক্রিপশনে দিয়ে দিবনি। এখন চলে আসি অ্যান্সারগুলোতে। তো সবার প্রথমে কি করবে, সংকরণের টোটাল একটা ছক আছে, একটু পরে আমি দেখাচ্ছি। তার আগে এখানে ওই সংকরণের পার্ট, আবার এখানে কিছু কিছু অংশ আছে। বই উল্টাইলে দেখবা যে এই পার্টটা তুমি পাইতেছো, এটা দাগায় রাখো, পরের সাথে মিলাবা, পরের টপিকের সাথে। জ্যাননের 3টা যৌগ আছে, XeF2, XeF4, বা জ্যানন টেট্রাফ্লোরাইড আর জ্যানন হেক্সাফ্লোরাইড। এটার সংকরণ কি প্রথমত জানতে হবে। তুমি বলবা যে ভাই এটা হচ্ছে sp3d। পরেতে জ্যানন টেট্রাফ্লোরাইড, জাস্ট একটা ডি বাড়াই দিবা, sp3d2। পরেরটাতে আরেকটা ডি বাড়াই দিবা, sp3d3। এগুলো কিন্তু এক্সেপশন। দেখো sp3d2 এটার আকার হচ্ছে অষ্টতলকীয়, বাট এখানে কিন্তু সমতলীয় বর্গাকার। এখানে আকার হচ্ছে সরলরৈখিক, যদি sp3d হচ্ছে ত্রিকোণাকার দ্বিপিরামিড। sp3d3 এটার আকার হচ্ছে এটার আকার হচ্ছে পঞ্চভুজীয় দ্বিপিরামিড, বাট এটা হচ্ছে পঞ্চভুজীয় পিরামিড। দয়া কইরা ভাই এই কয়টা জিনিস দেখে যাবো, এটা কিন্তু আসে। আরেকটা প্রশ্ন আসে যে জ্যানন হেক্সাফ্লোরাইডে মুক্তজোড় ইলেকট্রন কয়টা? 2টা বাকি থাকে, মানে মুক্তজোড় একটা। তারপর জ্যানন টেট্রাফ্লোরাইডে জ্যাননের তো 8টা থাকে, লাস্টে 4টা যদি যুক্ত হয়ে যায় বাকি থাকে আরও 4টা, বা জোরে বললে 2টা। তো এইভাবে অ্যান্সার করব। তারপরে কোশ্চেন আসি। তারপর এখান থেকে কিছু প্রশ্ন আসে যে স্ট্রং লিগ্যান্ড কোনটা, উইক লিগ্যান্ড কোনটা। উইক লিগ্যান্ডগুলো মনে রাখার টেকনিক হচ্ছে, তুমি প্রথমে বলবা যে ওয়াটার, এখানে লেখা আছে আর কি, এগুলো আমি এখানে শর্টকাটে লিখে আনছি, ওয়াটার। তারপরে যত হ্যালোজেন আছে ওই কয়টা উইক লিগ্যান্ড, বাদ বাকি যা যা বলবা সব হচ্ছে স্ট্রং লিগ্যান্ড। যেমন কপার। আচ্ছা, লিগ্যান্ড কি তো মনে আছে না? লিগ্যান্ড মনে না থাকলে আগে লিগ্যান্ড কি, জটিল যৌগ কি, এটাকে ভালো মতো দেখো। সামারিটা বলে দিই, K4FeCN6, এইটা একটা জটিল যৌগ। এখানে থার্ড ব্রেকেট দেখে শর্টকাটে তুমি বুঝতে পারো। তাছাড়া এখানে সাইনাইড আছে, এটা হচ্ছে লিগ্যান্ড। ফার্স্ট ব্রেকেটের মধ্যে যেটা 6 হচ্ছে সন্নিবেশ সংখ্যা, এখানে সন্নিবেশ বন্ধন এর মাধ্যমে আয়রনের সাথে যুক্ত আছে। কপারের সাথে, পটাশিয়ামের সাথে এই পুরাটা আয়নিক বন্ধনের সাথে যুক্ত আছে। কার্বন আর নাইট্রোজেনের মধ্যে আবার সমযোজী বন্ধনে যুক্ত আছে। তো যদি না বুঝো একটু পিছিয়ে আবার একটু দেখো, সামনে আসি। তারপর চলে আসি, এগুলো কি, এগুলো যেন কি ছিল, ফাজানের নিয়ম। হ্যাঁ, এত শর্ট করতে যা নিজেই। আচ্ছা, ফাজানের নিয়ম অনুযায়ী আসে হচ্ছে ক্যাটায়নের আকার ছোট, অ্যানায়নের আকার বড়। আচ্ছা, এটা টেকনিকটা আমি বলে দিই। ফাজানের নিয়ম প্রদর্শন করে হচ্ছে কে কত বেশি সমযোজী এটাতে।
ফাজানি নিয়ম যে যত বেশি ফলো করে সে তত বেশি হচ্ছে সমযোজী, আয়নিক ধর্ম আবার তত কম। ওই অনুযায়ী ফাজানি নিয়ম আছে টোটাল 3টা। একটা হচ্ছে টেকনিক হচ্ছে এমন ছক, ছোট ক্যাটায়ন, তো ক্যাটায়নের আকার ছোট, তাহলে ক্যাটায়ন যদি ছোট হয় তাহলে অ্যানায়নের আকার বড়, তাহলে বলবো যে অ্যানায়নের আকার বড়। আর লাস্টে হচ্ছে মনে ডি অরবিটালের থাকার কিছু কথাবার্তা আছে। আচ্ছা, ক্যাটায়নের আকার মূল পরমাণুর আকারের চেয়ে ছোট, অ্যানায়নের আকার মূল পরমাণুর আকার চেয়ে বড়, একই গ্রুপে আয়নিক ক্রমশ বৃদ্ধি পায়। আচ্ছা, এটা কি ফাজানি নিয়মের হিসাব নাকি আয়নীকরণ শক্তির হিসাব? আচ্ছা, যেটাই হোক, ফাজানি নিয়ম ছিল এমন যে ক্যাটায়নের আকার ছোট, অ্যানায়নের আকার বড়, তত বেশি সমযোজী। এটা ফাজানি নিয়মে না থাকলে পরে যখন ফাজানি নিয়ম আসবে তখন আবার বলে দিবনি। তারপরে কোশ্চেনে চলে আসি, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তির হিসাব নিকাশগুলো। এগুলো তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো। বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে, উপর থেকে নিচে গেলে ইলেকট্রন শক্তি কমে। তো ওভারঅল একটা, উপর থেকে নিচে গেলে কি কমে না কমে এগুলোর উপর একটা ওভারঅল একটা হিসাব আছে। তো এটার মধ্যে আমি এক এক করে বলে দিই, তুমি খালি এটা দাগাবা। আমি একটু বুঝাই দিই যেন তোমরা যারা আসো, যারা আগে পড়ো নাই, তাদের একটু ক্লিয়ার হয়ে যায়। তো এখানে 3টা হিসাব আছে, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা। 3টার ক্ষেত্রে বাম থেকে ডানে গেলে বাড়ে এবং উপর থেকে নিচে গেলে কমে। যে বাম থেকে ডানে গেলে যেটা বাড়বে, উপর থেকে নিচে গেলে সেটা কমবে। তার পরবর্তী তুমি নিজেই পারবা এগুলো। ধাতব ধর্ম, বাম দিকের মৌলগুলো ধাতু, ডান দিকের মৌলগুলো অধাতু, তাহলে বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম কমবে, উপর থেকে নিচে গেলে বাড়বে। এরকম করে বাকি সবগুলো তুমি মিলাইতে পারবা, ক্ষারীয় অম্লীয় নিজ দায়িত্বে এটা পারবা ভাইয়া। পরে কোশ্চেনে আসি, তোমাকে একটা পড়া দিয়ে দিই যে আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন শক্তির কিছু ব্যতিক্রম আছে। যেমন বাম থেকে ডানে গেলে নাইট্রোজেনের পরে তো অক্সিজেন, তাহলে অক্সিজেনটা বেশি হওয়ার কথা, কিন্তু আয়নীকরণ শক্তিতে নাইট্রোজেন বেশি অক্সিজেনের থেকে। নিচে আবার যে ফসফরাস সালফার আছে সেম কাহিনী কিন্তু ফলো করে। অপরপক্ষে বেরিলিয়াম বোরনে একটা ঝামেলা আছে ফর আয়নীকরণ শক্তি। ইলেকট্রন শক্তির একটা ব্যতিক্রম আছে ক্লোরিন আর ফ্লোরিনের মধ্যে। ফ্লোরিন উপর থেকে নিচে গেলে আমরা জানি ইলেকট্রন শক্তি, আয়নীকরণ শক্তি শেষ। উপর থেকে নিচে গেলে ইলেকট্রন শক্তি কমে, কিন্তু ক্লোরিনের বেশি। এটা পারো, এটা 9-10 থেকে পড়ে আসছো, এটা পারা যাবে। যেটা বলতেছিলাম যে আমরা সংকরায়নের পার্ট, আসলে বইটা তো ওরিয়েন্টেশন ওইভাবে না, তো বইয়ের অনুযায়ী বলতে যায় একটা জায়গায় আরেকটা হয়ে যাচ্ছে। তো সমস্যা নেই, আমরা মিলাইতে পারবো সামনে যায়। তো এখানে আসি, এই ছকটা পুরোপুরি দাগে ফেলবো যে কার সংকরায়ন কি, কার আকার কি, কার কোন কত, দয়া করে এটা একটু পরে ফেলবো। তো এক এক করে বলি, sp3 এটার আকার চতুস্থলকীয়। তুমি এইভাবে না সাজায় তুমি প্রথমে sp দিয়ে শুরু করো না, তাহলে সুন্দর হয়। sp সরলরৈখিক, তারপরে sp2 এটা নোট করে ফেলবো, সমতুল্য ত্রিভুজ আকার। যেহেতু বইতে পড়তে আমাদের কষ্ট হচ্ছে, একটু নোট করে ফেলবা, তাহলে ইজি হবে। তারপর sp2d এটা হচ্ছে সমতুল্য বর্গাকৃতির। তারপর চলে আসবে sp3d, এটা ত্রিকোণাকার দ্বিপিরামিড। এটা তো 3টা আমি বললাম, sp3d2 sp3d3। এখন কোশ্চেন হচ্ছে ভাই PCl5 এটা যে sp3d এটা কিভাবে হলো? শর্টকাট টেকনিক হচ্ছে লাস্টে 5 আছে, 5 থাকলে আমরা মনে রাখবো যে 5টা সংগঠিত অরবিটাল থাকবে, sp3d। এই যে sp3d, s একটা, p 3টা, d একটা। এইভাবে মোটামুটি সলভ করা যায়, কিন্তু কিছু এক্সেপশন আছে। ওই তো শুরুতে বললাম এক্সেপশনের ভিডিও আলাদা আছে ভাই, আমি দিয়ে দিবনি। তারপরে চলে যাব হচ্ছে, এখানে আর কিছু নেই, এগুলো আর লাগবে না, এগুলো একই কথাবার্তা। আচ্ছা, তো এক্সেপশনগুলো আলাদা করে লিখে রাখছি, খুব ইম্পর্টেন্ট। এক্সেপশন হচ্ছে প্রথমে অ্যামোনিয়া এবং NF3, এবং তারপর হচ্ছে এই সবগুলারই অ্যান্সার হচ্ছে sp3 সবগুলোর। তারপর অ্যামোনিয়া বা নাইট্রোজেন জাতীয় যা যা আছে ওগুলার আকার হচ্ছে পিরামিড আকৃতির, আর পানির মতো যা যা আছে ওগুলো দাগাই দিবা ভি শেপড, বিকৃত চতুস্থলকের ভি আকৃতির। আর কোনগুলো সুন্দর করে পড়ে ফেলবা। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যামোনিয়া 160 ডিগ্রি এবং পানি হচ্ছে 104.5 ডিগ্রি। তারপর নিচে চলে আসবো, এই সূত্রটা দেখে রাখবো, হাফ ইন্টু p + x - c + a আয়নীকরণ শক্তি। আচ্ছা, এটা কি ফাজানি নিয়ম? হ্যাঁ, এটা ফাজানি নিয়ম, সরি আগেরটার ছিল না। তাহলে আমরা যেটা বলতেছিলাম ছক, তো ক্যাটায়নের আকার ছোট, অ্যানায়নের আকার যার যত বেশি বড় এবং যে ডি অরবিটালের মৌল সে তত বেশি সমযোজী। তারপরে চলে যাব এই যে এই ছকটা, বইতে একটু কয়েক পেজ উল্টালে দেখবা যে এই ছকটা পাবা, যেটার মধ্যে কিছু আছে বন্ধন শক্তি, কিছু আছে নন বন্ডিং শক্তি আর কি, এমন। হ্যাঁ, কিছু আছে বন্ডিং আর কিছু আছে নন বন্ডিং। বন্ডিংয়ের বেলায় আবার 3টা আছে, আয়নীকরণ, সমযোজী আর ধাতব। যেটার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে শক্তিশালী হচ্ছে আয়নীকরণ, না সরি, আয়নিক, 4000, তারপরে হচ্ছে 1100, তারপরে 1000। তো এটা মনে রাখার টেকনিক হচ্ছে প্রথমে আয়নিক, তারপর সমযোজী, তারপর ধাতব, এভাবে মনে রাখো। ওকে, তারপর নন বন্ডিং এর মধ্যে চলে আসবো। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে হাইড্রোজেন বন্ধন। সবগুলো ইম্পর্টেন্ট, বাট হাইড্রোজেন আর লন্ডন এই দুটো খুবই ইম্পর্টেন্ট। তো হাইড্রোজেন তুমি দেখাবা 10 থেকে 40 এবং পরেটা 1 থেকে 10। কেউ যদি ভুলে যাও শুধু এটা মনে রাখো 1 থেকে 10, আর এটা আচ্ছা এটা এমনি মনে থাকবে ভাই, ভুলে যাওয়ার কিছু নেই। এখন কোশ্চেন হচ্ছে হাইড্রোজেন বন্ড কাদের মধ্যে পাওয়া যায়? তুমি বলবা যে হাইড্রোজেনের সাথে ফোন যদি অ্যাড থাকে সেগুলোতে আমরা হাইড্রোজেন বন্ধন পাবো, যেমন হাইড্রোজেন ফ্লোরাইড,
H2O, তারপরে অ্যামোনিয়া NH3, এগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ড পাওয়া যায়। প্রথমত একটা বন্ড একটার সাথে আরেকটা হাইড্রোজেন বন্ড তৈরি করে। আবার এটা দুই রকমের হয়, একটা হচ্ছে আন্তঃআণবিক আর একটা অন্তঃআণবিক। অন্ত মানে নিজের মধ্যে, আর আন্ত মানে পাশাপাশি। মোটামুটি সবগুলাতেই আন্ত হয়, মানে পাশাপাশি হয়। অন্ত এটা খুবই কম যোগের হয়, তাহলে যেটা কম ওইটা আমরা পড়বো, বাকিটা। তো কম কি কি আছে তুমি বলবা যে, দেখো টেকনিকটা দেখি, যে সেলিসাইল দিয়ে যেটা নাম অথবা অর্থ দিয়ে যেটা শুরু হয়েছে সেটাই হচ্ছে অন্তাণবিক। আবারও বলি, অন্তাণবিক হচ্ছে যেটা সেলিসাইল অথবা অর্থ দিয়ে শুরু হয়েছে সেটা। তারপর যারা ভার্সিটি পরীক্ষা দিতে চাও এই দুইটা চিত্র একটু শিখে যাও। অর্থনাইট্রোফেনলে হয় অন্তাণবিক এবং প্যারানাইট্রোফেনলে হয় আন্তঃনবিক। যেটা কি বললাম, অর্থ দিয়ে যেটা শুরু হবে ওটা অন্তাণবিক, মানে নিজের মধ্যে। তারপর আরও কিছু ছোটোখাটো কথা আছে, যেমন পারসালফিউরিক অ্যাসিডের সংকেত কেমন, হাইপোক্লোরাস অ্যাসিড, ইক অ্যাসিড, পারএসিক অ্যাসিডের সংকেত কেমন, এটা একটু দেখে যাব। তারপর অর্থোফসফরিক অ্যাসিড এবং মেটাফসফরিক অ্যাসিডের সংকেত কেমন, এগুলা তো সংকেত ভাই মুখস্থ করতে হবে তোমার নিজেরই। এখানে কপার সালফেটের সাথে 5 অণু পানি যুক্ত হয় এবং জিঙ্ক সালফেটের সাথে 7 অণু পানি যুক্ত হয়, এটা একটু দেখে যাব। এটাই নিচের কোনটি অপোলার যৌগ, এগুলো একটু পারবা এগুলো। এটা মোস্ট প্রবাবলি CCl4 অ্যান্সার। আচ্ছা, চলে আসি কিছু MCQতে। অষ্টক সম্প্রসারণ সম্ভব হয় সিলিকন ফসফরাস। কিছু আছে যেটা আসলে তোমরা নিজেরাই পারবে, ওগুলা দেখানোর কিছু নেই। নিচে কোনটা জনসংখ্যা সর্বোচ্চ হতে পারে, ক্রোমিয়ামের। এটা তুমি ক্রোমিয়ামের জনসংখ্যা ছোটবেলায় যেভাবে বের করতে হবে বের করে দেখবা, কিন্তু পরীক্ষার হলে আবার যেন বের করতে যাও না, বাসায় করবা এই কারণে যেন পরীক্ষার হলে না করা লাগে। এই যে এই টাইপের কোশ্চেন 23 নম্বর প্রশ্ন আমি ইচ্ছা করে আনছি এগুলা তোমার এটা বোঝানোর জন্য। এটা তুমি নিজে করবা, দেখবা যে বিজোড় ইলেকট্রন কয়টা থাকে, ম্যাঙ্গানিজে সব থেকে বেশি থাকবে, তারপর আয়রন, তারপর ক্রোমিয়ামে। এটা আনছি এই কারণে, ওইটা একই কথাই, পরীক্ষার হলে যেন এগুলো না করো। বইয়ের MCQ সরাসরি তুলে দিলে যেন তাড়াতাড়ি 5 সেকেন্ডের মধ্যে দাগাতে পারি। এই যে একই এই টাইপের প্রশ্ন, নিকেল 2+ বিজোড় ইলেকট্রন কয়টা থাকে। তো আমি একটা দেখাই দিই, নিকেল 2+ বিজোড় ইলেকট্রন সংখ্যা কয়টা, কিভাবে বের করা যায়। তো তুমি প্রথমে নিকেলের ইলেকট্রন বিন্যাস বের করবো, নিকেল 28। তো 28-এর ক্ষেত্রে লাস্টে হচ্ছে 3d8। তো পুরোটা তো লেখা লাগে না, তো 3d8-এর বেলায় আমরা তাহলে বক্স আঁকবো। তো হুন্ডের নিয়ম অনুযায়ী বক্সের ক্ষেত্রে কী হিসাব, প্রথমে 5টা বক্স দিতে হয়, 1 2 3 4 5, তারপরে এক করে যাবে 5টা হলো, তারপরে পিছন করে আবার বাকি 3টা যাবে, 6 7 8। তাহলে বিজোড় ইলেকট্রন কয়টা থাকে, যে 1টা 2টা বাকি আছে। তো এইভাবে তুমি আর কি হিসাব করবা। তো এই হিসাবটার জন্য বাসাই করে যাও। তারপর SO2, এটা একটু এক্সেপশন আছে, এটা হচ্ছে সূত্র দিয়ে করতে হবে। SO2-তে কেন্দ্রীয় পরমাণু জার্মান কত, তুমি জার্মান না, সংকরায়ন কত, sp2। আসলে ব্যাপার হয়েছে এমন, জুলজি, বোটানি, ফিজিক্স, কেমিস্ট্রি সব পড়াইতে যায়, একটা জায়গায় আরেকটা বলতেছি। তো আশা করি স্টুডেন্টরা ধরতে পারতেছো। তো অ্যামোনিয়াম আয়নের সংকরায়ন কি, sp3। এগুলাকে পারতে হবে, এগুলো পড়ে যাবো, হয়ে যাবে। অ্যামোনিয়াতে sp3 আমরা একটু আগে দেখলাম। এটাই তো, মন খারাপ কিছু নেই, আরেকটা 2টা প্রশ্ন আছে, শেষ হয়ে যাবে। তো লাস্টে আছে স্ফুটনাঙ্কের ক্রম অনুসারে কোনটি সেট সঠিক, এটাও একটু দেখে যাবো। আসলে যে প্রশ্নগুলো আনছি এগুলো সব থেকে ভেজাল কোশ্চেন। তারপর শুষ্ককারক হিসেবে ইউজ করা হয় P2O5। আর লাস্টের প্রশ্ন কি, এটা নিচের কোন অক্সাইড পানিতে মিশালে সব থেকে বেশি অম্লীয় দ্রবণ তৈরি করে, P2O5। এই টাইপের প্রশ্নগুলো হচ্ছে তোমার বইয়ের MCQতে আছে, কিন্তু এগুলো হচ্ছে আমার কাছে মনে হচ্ছে সব থেকে ভেজাল। তাহলে আমি এটা ট্রাই করছি যে তুমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে পড়ার সময় তুমি তো বুঝবা না যে কোনটা ভেজাল আর কোনটা সহজ। বুঝবা অবশ্যই, কেন বুঝবা না। আমি ট্রাই করছি যেগুলা ভেজাল ওগুলা দেওয়ার। তো এই পিডিএফটা দেখে ওই ভেজাল প্রশ্নগুলো আগে পড়বা না, আগে তুমি সবগুলো প্রশ্নই পড়বা বইয়ের MCQ হাজারি স্যারের, তারপরে তুমি পিডিএফ দেখে ভেজালগুলা নিজে ট্রাই করবা। আমি তো দাগাই দিচ্ছি, দাগানোগুলো দেখে পড়ে ফেলবা। এটাই তো, যতটুকু দাগাইছি এতটুকু একটু দেখার চেষ্টা করো। এর বাইরে আরও অনেক কিছু পড়তে হবে, অনেক কিছু জানতে হবে। শঙ্করায়নের ক্লাসটা দিয়ে দিব না, ওইটা একটু দেখো কীভাবে বের করতে হয়, টেকনিক বলছি আর কি। এখন আমি একটা কথা বলি যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য আমাদের ম্যাক্সিমাম দরকার হচ্ছে টেকনিক, শর্টকাট। আমরা তো HSC লাইফে অনেক কিছু শিখে আসছি, এখন অ্যাজ এ টিচার হিসেবে আমি এটা এক্সপেক্ট করি তুমি একটু হলেও জানো, ওই অনুযায়ী আমি বলি। তো আশা করি ধরতে পারছি যারা স্টুডেন্টরা আছি। এবং আরেকটা কথা, যে এটা কিন্তু পড়লেই হবে না, বেশি পরীক্ষা দিতে হবে, এক্সাম দিতে হবে। আমাদের কিন্তু ম্যাথ পারফরমেন্সে এক্সাম ব্যাচ আছে, নিচে কমেন্টে আমি রুটিনটা দিয়ে দেবো, রুটিনটা দেখতে পারো। রুটিন ওয়াইজ আমাদের পরীক্ষা হচ্ছে, আমি হায়েস্ট চেষ্টা করছি আমাদের এক্সাম ব্যাচে বেস্ট কোয়ালিটির পরীক্ষা নেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 4-এ দেখা হবে। ধন্যবাদ সবাইকে।